ভারতবর্ষের রাজধানী দিল্লিতে অনেক রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে একটা অগ্রসেনের বাউলি। 103 সিঁড়ি গভীর কুয়ো, ভারতবর্ষের যেটা সবথেকে বিখ্যাত কুয়ো, যেখানে অনেক দিন আগে জল জমিয়ে রাখা হতো, কিন্তু বর্তমানে সেই জায়গা শুকিয়ে গেছে আর চামচিকে এবং পায়রাদের বাসস্থান হয়ে গেছে। আমির খানের ছবি পিকের শুটিংয়ের পরে এই জায়গা খুব বিখ্যাত হয়েছে আর অনেক ট্যুরিস্ট বাউলি দেখতে যায়। যদিও কিছু কিছু মানুষ আছেন যারা অগ্রসেনের বাউলিকে ভুতুড়ে বলে মনে করে আর এখানে যাওয়ার পরামর্শ কাউকে দেন না। ওনাদের মধ্যেই একজন হচ্ছেন আকাশ, যিনি একজন বলিউডের ফিল্মের প্রোডাকশন সামলাচ্ছিলেন আর শুটিংয়ের আগে এই জায়গাটা দেখতে এসেছিল। যেহেতু 6টার সময় এই জায়গাটা পাবলিকের জন্য বন্ধ করে দেওয়া হয়, আকাশ দিল্লি অথরিটির স্পেশাল পারমিশন নিয়ে 2003-এর একদিন রাত্রে নিজের ক্যামেরাম্যানের সঙ্গে এই জায়গাটা দেখতে এসেছিল। অগ্রসেনের বাউলিতে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছিল আর দূর দূর পর্যন্ত সেখানে কেউ ছিল না, আর পাথরের দেওয়ালে থেকে চামচিকেদের আওয়াজের গুঞ্জন ছড়িয়ে পড়ছিল। এই জায়গাটাকে আরও ভুতুড়ে করে তুলেছিল। বাউলির নিচের অংশে খুব অন্ধকার ছিল, কিন্তু আকাশ ক্যামেরাম্যানকে বলল শুটিংয়ের জন্য দরকার ওই বাউলির সমস্ত দিক থেকে ছবি নেওয়াটা। এই জন্য ওই দুজনে মিলে ঠিক করলো ওই বাউলির আরও নিচের দিকে যাবে। ওরা যত ওই সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল আর বাইরের সমস্ত আওয়াজ ধীরে শান্ত হয়ে যাচ্ছিল। ওরা দুজন শুধুমাত্র নিজেদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। হঠাৎ আকাশের মনে হলো বাউলির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ছায়া দৌড়ে চলে গেল। ওর 1 সেকেন্ডের জন্য কেমন একটা অদ্ভুত লাগলো, কিন্তু ও ভাবলো এটা হয়তো ওর মনের ভুল। আরও নিজের ক্যামেরাম্যানকে কিছু না বলে আরও নিচের দিকে যেতে লাগলো। আর একদম নিচে পৌঁছে ক্যামেরাম্যান যখন বিভিন্ন দিক থেকে বাউলির ছবি তুলছিল, তখন হঠাৎ করে একটা ছবি তোলার পর ওনার মনে হলো কেউ একটা ভূত ওর সামনে দাঁড়িয়ে আছে। ওর হাত থেকে ক্যামেরা নিচে পড়ে ভেঙে গেল। যখন ক্যামেরাম্যান আকাশকে এই কথাটা বলল, তখন আকাশ একটু ঘাবড়ে গেল। তখন ওর মনে হলো যে বাউলিতে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কিন্তু যেহেতু নিজেদের ক্যামেরা ভেঙে গেছিল, তখন ও নিজের মোবাইল দিয়ে কয়েকটা ছবি তুলে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাওয়া ঠিক করলো। কিন্তু যেই ও নিজের ফোনের ক্যামেরাটা অন করলো, ও ক্যামেরাতে একটা ডাইনিকে দেখতে পেল, যে নিজের হাতের সাহায্যে সিঁড়ি দিয়ে নেমে আসছিল। এটা দেখে ও একেবারে ঠান্ডা হয়ে গেল। ক্যামেরাম্যান যখন দেখলো যে আকাশের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেছে, ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে অগ্রসেনের বাউলি থেকে ওকে নিয়ে বেরিয়ে গেল। পুরো রাত্রি ওরা দুজন এত ভয় পেয়ে গেছিল যে ঘুমোতে পারিনি। এরপর ওরা যখন ক্যামেরা ঠিক করালো, তখন ওই ক্যামেরার ভেতরের ছবিগুলো দেখলো, সেখানে দেখলো কিছু আবছা আবছা ছায়ার ছবি। যখন এই কথাটা পরে আকাশ নিজের প্রোডাকশন হেডকে জানালো, তখন তিনি আকাশের কথা বিশ্বাস করলেন না এবং দ্বিতীয় অ্যাসিস্ট্যান্টকে আরও কিছু ছবি আনার জন্য পাঠিয়ে দিলেন, যার সঙ্গে এইসব কিছুই হয়নি। এই গল্প দিল্লি ক্যান্টের অর্জুন বিহারের একটা বড় ফার্ম হাউসের গল্প। লোকেরা বলে অর্জুন বিহার কলোনিতে বাড়িঘর তৈরি হওয়ার আগে এখানে কবরস্থান ছিল, আর অনেক মৃতদেহ আজ পর্যন্ত ওই সমস্ত বাড়ির নিচে পোঁতা আছে। এই সমস্ত কথা না জেনেই বিনোদ আর তার ফ্যামিলি, যাদের কিছুদিন আগেই দিল্লিতে ট্রান্সফার হয়েছিল, ওখানে থাকতে চলে এলো। বিনোদের ছেলে আশিস খুব খুশি ছিল কি ফাইনালি এই নতুন বাড়িতে ওর নিজের একটা ঘর হবে। ওর ঘরের বাইরে ফুল দিয়ে সাজানো সুন্দর বাগান দেখা যাচ্ছে। ওর এই নিজেদের নতুন বাড়িকে নিয়ে খুব এক্সাইটেড ছিল, কিন্তু ও কি আর জানতো যে ওর ওই ঘরটাই সামনের মাসগুলোতে ওর জন্য সবথেকে ভয়ানক এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। প্রথম কিছুদিন বেশ ভালোই কেটেছে। একদিন রাত্রে আশিস যখন ঘুমোচ্ছিল, মনে হলো কেউ যেন ওকে নখ দিয়ে আঁচড়াচ্ছে। ও উঠে আয়নায় দেখলো ওর পিঠে নখ দিয়ে আঁচড়ানোর দাগ। ওর মনে হলো বাইরের বাগানের পোকারা হয়তো ওকে কামড়ে দিয়েছে। আর এটাই চেক করার জন্য চারিদিকে একবার একটু খুঁজে দেখলো, কিন্তু সেখানে কোনো পোকা ছিল না। তখনই ওর চোখ বাগানের একটা গাছের দিকে গেল, যে গাছটার ছায়ার নিচে কোনো ঘাসের চিহ্ন ছিল না।
ওর এই ব্যাপারটা অদ্ভুত লাগলো, কিন্তু ওই বিষয়টায় খুব একটা নজর দিল না। ব্যাস, তারপর আবার শুয়ে পড়ল। একদিন আশিসের বাবা মা কোনো একটা কাজের জন্য বাইরে গেছিল, আর ও ঘরে একাই ছিল। আর ও নিজের ঘরে বসে টিভি দেখছিল। আর তখনই ও হঠাৎ রান্নাঘরে কিছু বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেল। ও যখন নিজের ঘরের দিকে তাকালো, ও রান্নাঘর থেকে হলের দিকে একটা ছায়াকে দৌড়ে যেতে দেখল। আশিস খুব তাড়াতাড়ি দৌড়ে বাইরে গেল, কিন্তু বাইরে কেউ ছিল না। তারপর ও যখন আবার নিজের ঘরের দিকে গেল, ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। ও দেখল বাগানের সেই বড় গাছটা থেকে একটা লাশ ঝুলছে, কিন্তু চোখের পাতা পড়ার সঙ্গে সঙ্গে সেটা অদৃশ্য হয়ে গেল। আশিস সেটা দেখে খুব ঘাবড়ে গেছিল। যখনই ওর বাবা মা ফিরে এলো, সে তার বাবা মাকে সব কিছু বলল, কিন্তু একা একা আশিস হয়তো ভয় পেয়ে গেছে থাকতে। এই সব ভেবে ওরা আর বেশি ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। যত দিন যেতে লাগলো, ততই আশিসের শরীর আরও খারাপ হতে থাকলো। কখনো খুব জ্বর, কখনো খুব ঠান্ডা লাগা, এসব খুব সাধারণ ব্যাপার হয়ে গেছিল। আশিসের শরীর ডাক্তাররাও দেখে ঠিক করতে পারছিল না। একদিন রাত্রির ঠিক 3টের সময় বিনোদের ঘরের দরজায় খুব জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো। বিনোদ দরজা খুলে দেখল সেই বাড়ির কাজের লোক মিনা দিদি দাঁড়িয়েছিল, যে ওদের পরিবারের সঙ্গেই থাকতো। মিনা দিদি খুব ভয় পেয়ে গেছিল, আর উনি তখন বললেন কেউ একজন ওনার ঘরে এসে ওর গলা টেপার চেষ্টা করেছে, আর ওকে বলেছে এই বাড়ি থেকে দূরে চলে যেতে। আর তখন আশিসের ঘর থেকে খুব জোরে জোরে ওর চেঁচানোর শব্দ আসতে লাগলো। যখন সবাই মিলে দৌড়ে সেখানে পৌঁছলো, তখন আশিস নিজের মনেই কিছু বিড়বিড় করে বলছিল, আর নিজেকে নিজের নখ দিয়ে আঁচড় দিতে লাগলো। আর যখন ওর মা ওকে আটকাবার জন্য দৌড়ে গেল, ও তখন অজ্ঞান হয়ে পড়ল। এই ঘটনার পর বিনোদের একেবারে গভীর বিশ্বাস হয়ে গেছিল ওই ঘরে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা আছে। ওরা সকাল হলেই একজন পণ্ডিতকে ডাকলেন, আর পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো। পণ্ডিত বলল আশিসের ঠিক বিছানার তলায় একটা মানুষের কবর আছে, আর তার আত্মার এখনও কোনো শান্তি হয়নি। আর সেই দিনই ওই পণ্ডিত বাড়িতে যজ্ঞ করলো, আর ওই দরজা বন্ধ করে দিল। আর পণ্ডিত সবাইকে বলে দিল যেন ওই ঘরের মধ্যে কেউ না যায়। আশিস বেশ কিছুদিন তার বাবা মার সঙ্গেই তাদের ঘরে রাত্রে ঘুমোতো। আর কয়েক মাস পরেই আশিসের পুরো ফ্যামিলি সেই বাড়ি ছেড়ে চলে গেল। আশিসের অবস্থা ওই বাড়ি আর ওই ঘর ছাড়ার পর বেশ অনেকটাই ভালো হয়ে গেছিল, কিন্তু আজকেও যখন ওই গাছ থেকে ঝোলা মৃতদেহের কথা ওর মনে পড়ে, ওর ভেতরটা একেবারে কেঁপে ওঠে। এই গল্পটা 17 বছরের জিগর নামের একটা ছেলের সঙ্গে হওয়া একটা ঘটনার। অনেক চেষ্টা করে জিগরের অ্যাডমিশন দিল্লি ইউনিভার্সিটির কলেজে হয়েছিল, আর ও খুব আনন্দিত ছিল। ও প্রথমবার নিজের গ্রাম থেকে দিল্লি শহরে এসেছিল, আর ওর জন্য এখানে সব কিছুই একেবারে নতুন ছিল। জিগর মাঝে মাঝেই লাইব্রেরিতে বসে বই পড়তো, আর একদিন ও যখন লাইব্রেরির সেলফ থেকে বই বার করছিল, হঠাৎ করে সে সেলফের অপর দিকে একটা অদ্ভুত চেহারা দেখে ভয় পেয়ে গেল। ওই চেহারাটা দেখেই সে চিৎকার করে উঠল, আর ওর হাত থেকে ওই বইটা পড়ে গেল। জিগরের চিৎকার শুনে একটা মেয়ে ছুটে ওর সামনে এলো এবং জিজ্ঞেস করতে লাগলো ও ঠিক আছে কিনা। আর যখন ও পেছনে ঘুরে ওই তাকালো, ও একেবারে অদ্ভুত বোকা হয়ে গেল। আর ওই মেয়েটা অদ্ভুত সুন্দরী ছিল, আর জিগর ওকে দেখেই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। ওই মেয়েটা আবার একবার ওকে জিজ্ঞেস করলো যে সে ঠিক আছে কিনা। জিগর মাথা নাড়িয়ে বলল যে হ্যাঁ। আর ব্যাস, ওদের মধ্যে পরিচয় হলো এবং কথাবার্তা শুরু হয়ে গেল। ওরা দুজন প্রত্যেক দিনই লাইব্রেরিতে দেখা করতে লাগলো এবং একসাথে পড়াশুনো করতে লাগলো। জিগর ওই মেয়েটাকে খুব পছন্দ করতে লেগেছিল, কিন্তু একদিন হঠাৎ ওই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। কিছুদিন যখন ওই মেয়েটা আর লাইব্রেরিতে এলো না, জিগর পুরো কলেজ খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও ওকে খুঁজে পেল না। ইনফ্যাক্ট ওই নামে ওই কলেজে কোনো মেয়েই পড়তো না। এটা জেনে ও সোজা লাইব্রেরিয়ানের কাছে চলে গেল এবং ওকে জিজ্ঞেস করলো যে মেয়েটা ওর সঙ্গে রোজ পড়াশুনো করতো তার নামটা কি আর তাকে কোথায় পাওয়া যাবে। তখন ওই লাইব্রেরিয়ান তাকে বলল সে কখনোই জিগরকে কোনো মেয়ের সঙ্গে বসে পড়তে দেখেনি। এটা শুনে জিগর একেবারে অদ্ভুত বোকা বনে গেল। তখনই জিগর ওই মেয়েটার আওয়াজ শুনতে পেল। জিগর। ওই আওয়াজটা লাইব্রেরির সেই ওই কোণ দিয়েই আসছিল যেখানে ওই মেয়েটার সঙ্গে সে প্রথমবার দেখা করেছিল।
যেখানে ওই মেয়েটি সেলফের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। জিগার তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? কিন্তু ওই মেয়েটি কোনো উত্তর দিল না। জিগার বেশ ভয় পেয়ে ওই মেয়েটার আরও কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলো, তুমি কে? তখন ওই মেয়েটা হঠাৎ করে তার দিকে পেছন ঘুরে তাকালো। সে দেখলো ওই মেয়েটার মুখটা একটা ডাইনের মুখ। সেটা দেখেই জিগার অজ্ঞান হয়ে গেল। সেই দিনের পর থেকে জিগার লাইব্রেরি যাওয়া বন্ধ করে দিল। সে বিশ্বাস করতে লাগলো যে ওই লাইব্রেরিতে ওই মেয়েটার ভূত আছে। স্পেশাল রিকোয়েস্টে সে নিজের কলেজ তো চেঞ্জ করিয়ে নিয়েছিল, কিন্তু ওই মেয়েটার মুখটাকে সে হয়তো কোনো দিনই আর ভুলতে পারবে না। আজ যে গল্পটা আমি আপনাদের বলবো সেটা আমার দিল্লিতে থাকা এক কাকার সঙ্গে ঘটেছিল। এটা সত্যিকারের একটা ঘটনা। 2012 দিওয়ালির শুভ উৎসবে আমার কাকা সুনীলের সঙ্গে একটা অশুভ ঘটনা ঘটেছিল, যাতে করে উনি কোনোদিনই সেই দিওয়ালিটাকে আর মনে রাখতে চাননি। পুরো দিল্লির দিওয়ালির আলোয় একেবারে ঝলমল করছিল। সুনীল কাকাও তার পরিবারের সঙ্গে এই দিওয়ালিটাকে সেলিব্রেট করতে চেয়েছিল, কিন্তু অফিসের কাজে আর্জেন্টলি তাকে আহমেদাবাদ যেতে হয়েছিল। আর বেশ ভোরের দিকে রাত্রি 4টের সময় তার ফ্লাইট ছিল। এয়ারপোর্টে যাওয়ার জন্য দিল্লি ক্যান্ট রোড ধরেই ওনাকে যেতে হতো। সবাই বলে দিল্লি ক্যান্ট এলাকাটা খুব ভুতুড়ে, ভারতবর্ষের সব থেকে ভুতুড়ে। না আছে ওখানে ভানগড়ের মতো কোনো পুরো বাড়ি, না আছে ওখানকার কোনো অজানা ইতিহাস। বরং এই জায়গাটা শহরের মাঝখানে একেবারে কোনো একটা সাধারণ কলোনির মতনই এলাকা। এখানে ইন্ডিয়ান আর্মি অফিসারদের ঘরও আছে। তাহলেও এই এলাকাটা খুব ভয়ানক বলে মনে করা হয়। সুনীলকে এই এলাকা দিয়েই এয়ারপোর্টের দিকে যেতে হতো। তারপর আবার দিওয়ালির রাত আমাবস্যার রাত বলেই আমরা জানি। আর বলা হয় যে এই রাত্রিরে ভূত প্রেতদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। সুনীল এই রাস্তা দিয়ে প্রায়ই যাওয়া আসা করত, কিন্তু কখনোই সে এমন কিছু অনুভব করেনি যাতে ওনার ভয় হয়। রাত্রির তখন 2টো বাজে যখন সুনীল তার স্ত্রীকে নিয়ে ট্যাক্সি করে এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। কিন্তু দিল্লি ক্যান্ট রোড আসার সঙ্গে সঙ্গে কিছু দূর যাওয়ার পরেই একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখা গেল, যে হাতের ইশারা করে তাদের কাছ থেকে লিফট চাইছিল। সুনীল ভাবতে লাগলো, এত রাত্রে এই মহিলা এই ফাঁকা রাস্তায় কেন দাঁড়িয়ে আছে? আর উনি তখন ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। ট্যাক্সি ড্রাইভার সেই মহিলার কাছে গিয়ে গাড়ি থামিয়ে দিল। আর সুনীল তখন তাকে বলল, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আসুন আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। সেই মহিলা কোনো উত্তর দিল না। সে নিচের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, আর তার পুরো খোলা চুল তার সমস্ত চেহারাকে ঢেকে রেখেছিল। সুনীল আবার বলল, ভয় পাবেন না, আমরা আপনাকে সামনে ছেড়ে দেব। সেই মহিলা তাও কোনো উত্তর দিল না। তখনই সঙ্গে থাকা সুনীলের বউয়ের একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো এবং তার মাথা ঘুরতে লাগলো। সে তখন হাঁপাতে হাঁপাতে বলল, চলো চলো এখান থেকে, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ চলো এখান থেকে। সুনীল পাশে ঘুরে দেখলো তার স্ত্রীর মুখ একেবারে সাদা হয়ে গেছে। তখন উনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আর উনি ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বললেন। আর ড্রাইভার তখন সেই মহিলার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সে যেন কিছুই আর দেখতে পাচ্ছিল না। তখনই ওই মহিলা নিজের মুখ তুলে সুনীলকে দেখল। সুনীল ওই মহিলার ভয়ানক চেহারা দেখেই ড্রাইভারকে খুব জোরে ঝাঁকিয়ে বলল, ড্রাইভার গাড়ি চালাও। ড্রাইভারের জ্ঞান ফিরে এলো এবং ড্রাইভার জোরে গাড়ি চালাতে লাগলো। জানলার বাইরে সেই মহিলা ওই গাড়ির সঙ্গেই দৌড়তে লাগছিল। হাওয়ায় ওই মহিলা দৌড়তে লাগলো। সুনীল এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সুনীলের গাড়ির স্পিড 100 কিলোমিটারের বেশি ছিল, কিন্তু সেই মহিলা তাদের পিছন ছাড়ছিল না। দিল্লি ক্যান্ট থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই ওনাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সুনীলের চোখ পরের দিন হসপিটালে খুলেছিল, আর উনি জানতে পারলেন ওনার স্ত্রী কোমায় চলে গেছে আর তার ড্রাইভার অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলেই মারা গেছে। প্রায় 4 মাস পর ওনার স্ত্রী কোমা থেকে বেরিয়েছিল, আর এখন ওরা দুজনই তাদের সাধারণ জীবন কাটাতে লাগলো। কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত সুনীল আর কখনোই দিওয়ালি উৎসব পালন করে না, আর ওই দিল্লি ক্যান্টের রাস্তার আশেপাশেও যায় না। এই গল্পটা ঋতু নামের একজন মেয়ের, যে একজন রিপোর্টার ছিল। প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় গিয়ে সে তার নিউজ পেপারের জন্য খবর সংগ্রহ করত। সে সবসময় নিজের ফোন নিজের সঙ্গেই রাখত, আর যেখানেই সে মনে করত কোনো ঘটনা একটা নিউজ হতে পারে, সে সঙ্গে সঙ্গে সেই ঘটনার একটা ছবি তুলে নিত, কিংবা তার একটা ভিডিও করে নিত। একদিন অনেক রাত্রিরে ঋতু তার নিজের বাড়ি ফিরছিল।
সে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রেখেছিল। সেই রাত্রির নিস্তব্ধতায় খুব জোরে হাওয়া চলছিল। এমন মনে হচ্ছিল যে খুব শিগগিরই কোনো একটা ঝড় আসবে। হঠাৎ করে ঋতুর মনে হলো পেছন থেকে তার নাম ধরে কেউ ডাকলো, ঋতু, ঋতু, ঋতু। ঋতু পেছন ঘুরে তাকালো, আর হঠাৎ করেই সে দেখলো একটা ভয়ানক কালো ছায়া যে সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। ভয়ে ঋতুর ফোনটা নিজের হাত থেকে পড়ে গেল। যখন সে নিজের ফোনটা তুলল এবং ফ্ল্যাশ লাইটটা আবার জ্বালালো, তখন সে দেখলো সেখানে আর কেউ নেই। ও মনে করলো এসব হয়তো ওর মনের ভুল। সে আবার নিজের ঘরের দিকে যেতে লাগলো। কিন্তু আবার কেউ একজন ওর নাম ধরে ডাকলো। এবার সে ভাবলো এবার ওর নিজের ফোনের ক্যামেরা দিয়ে সবটা রেকর্ড করে রাখবে। ও তখন নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করলো এবং দেখতে চেষ্টা করলো কে তাকে পেছন থেকে ডাকছে। কিন্তু সে ক্যামেরায় কিছুই দেখতে পেল না। তখন সে সাহস করে পেছনে ঘুরে তাকালো, তো সেখানে এখনও কেউ ছিল না। তখন হঠাৎ করেই সেই কালো ছায়া তার একেবারে সামনে এসে দাঁড়ালো। ঋতু বুঝতে পারল এই ছায়া কোনো সাধারণ মানুষের নয়, বরং এটা একটা আত্মা। ওই আত্মা নিজের হাত দিয়ে একটা দিক ইশারা করছিল, যেন মনে হচ্ছিল সে ঋতুকে কোনো একটা দিকে যাওয়ার জন্য বলছে। ঋতু খুব ভয় পেয়ে সেই দিকেই যাওয়া শুরু করলো যেদিকে আত্মা তাকে হাত দিয়ে দেখাচ্ছিল। ওই আত্মা ঋতুকে একটা পুরো বাড়ির দিকে নিয়ে গেল, আর ওখান থেকে সে অদৃশ্য হয়ে গেল। ওখানে ঋতু কয়েকজন লোককে দেখতে পেল। ঋতু এবারও তার ক্যামেরায় সমস্ত কিছু রেকর্ড করছিল। সেই লোকগুলোর চেহারা সে তার ক্যামেরায় রেকর্ড করে নিল। ও দেখলো ওই লোকগুলো ওইখানে কোদাল দিয়ে কিছু খোঁড়াখুঁড়ি করছে, যেন মনে হচ্ছে কিছু একটা ওখানে পুঁতবে তারা। ও বুঝতে পারলো নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। ঋতু এত পর্যন্ত রেকর্ড করেই ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সে তার নিউজ পেপারের লোকেদের সেই ভিডিও রেকর্ডিংগুলো দেখালো এবং পুলিশের সাথে একটা টিম তৈরি করে সেই জায়গায় গেছিল যেখানে ঋতু এই সমস্ত ঘটনাটা দেখেছিল। ওখানে গিয়ে যখন ওর টিম সমস্ত দিক খোঁড়াখুঁড়ি করা শুরু করলো, তখন একটা মেয়ের লাশ সেখানে পাওয়া গেল। লাশের চেহারা দেখে মনে হচ্ছিল মাত্র 2 দিন আগেই সে মারা গেছে। তখন সেখানকার লোকেরা খুব শিগগিরই পোস্টমর্টম করার জন্য তার টিমকে ডাকলো এবং বডিকে আইডেন্টিফিকেশন করার জন্য এবং পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দিল। এবং আইডেন্টিফিকেশনে জানা গেল সেই মেয়েটা হচ্ছে এই শহরের সবথেকে ধনী মানুষের মেয়ে, যার বিয়ে 2 বছর আগে একটা লোকের সঙ্গে হয়েছিল। পুলিশ খোঁজখবর করে জানলো সেই ধনী মানুষটি তার সমস্ত প্রপার্টি নিজের মেয়ের নামে করে দিয়েছিল, আর এই জন্যই তার স্বামী তার স্ত্রীকে এবং তার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছিল, যাতে করে সে সমস্ত প্রপার্টির মালিক হতে পারে। পুলিশ ওই লোকটাকে গ্রেপ্তার করে নিল। এইভাবেই ওই মেয়েটার স্বামীর সাজা হলো। আর ঋতু তার নিজের এই সাহসিকতার জন্য বাহবা পেল। আর ঋতু তখনই সেই কালো ছায়াটাকে আবার দেখল, যে তার দিকে তাকিয়ে হাসছিল। ঋতুর তখন মনে হলো হয়তো এই আত্মাটা সেই ওই মেয়েটারই যে মারা গেছে। সেদিনের পর থেকে ঋতু আর কখনোই ওই আত্মাকে দেখেনি।